আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আজকে একটা স্পেশাল টপিক নিয়ে ভিডিও বানাবো। সেটা হচ্ছে বেসিক ক্যালকুলাস। এখন ক্যালকুলাস বা এই যে ক্যালকুলাসের ভিতরে আছে অন্তরীকরণ, যোগজীকরণ। ক্যালকুলাসের ভিতরে আছে হচ্ছে যোগজীকরণ আর হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ, যোগজীকরণ এটা আমাদের ম্যাথের হচ্ছে ফার্স্ট পেপার। ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে 9 আর হলো 10 চ্যাপ্টার। এই দুইটা মিলে হচ্ছে আমাদের ক্যালকুলাসের পার্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেহেতু এটা লাস্ট চ্যাপ্টারের দিকে, সো আমাদের এটা পড়া হয় অনেক পরে যে, কিন্তু আমরা যখন ফিজিক্স পড়তে যাই, ফিজিক্সের শুরু থেকেই আমাদের হচ্ছে এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনটা দরকার হয়। তো এটা আমাদের স্টুডেন্টের জন্য অনেক বেশি সমস্যাযুক্ত। তো এই জন্য হলো আমি একটা বেসিক ক্লাস তোমাদেরকে দিচ্ছি, যে এই ক্লাস দিয়ে তোমরা হলো আগে থেকেই শিখে রাখতে পারবা, দেন তোমাদের আর ক্যালকুলাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। আশা করি এটা বুঝতে পারছো। তো ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা ফার্স্টে পড়বো ডিফারেন্সিয়েশন, দেন পড়বো হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন পড়ার আগে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে লিমিট। লিমিট জিনিসটা কি? আমরা যদি লিমিট জিনিসটা কি সেটার একটা ব্যাখ্যায় আসি, তো লিমিট বলতে আসলে সীমা বোঝায়। লিমিট বলতে আসলে সীমা। তো এখন এই সীমাটার কাজ কি আমরা সেটা যদি দেখি, সেটা দেখার জন্য আমরা আগে একটা ফাংশনকে দেখে আসি। ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখন তুমি যদি এখানে ক্যালকুলেশন করতে যাও, তোমার একটা সমস্যা আছে, যে আমরা এখানে এফ অফ এক্স মানে যে ফাংশন যেটা লিখছি, ফাংশন লেখার অর্থটা কি? ফাংশন লেখার অর্থ হচ্ছে যে আমরা এখানে, এটা হচ্ছে ওয়াই, ওয়াইকে আমরা এক্স চলকের মাধ্যমে প্রকাশ করলাম। তো ওয়াই এর এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যাবে, ঠিক আছে? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাবো আমরা। তা আমাদের হলো সেই মানগুলো বের করতে হবে। এখন তুমি ক্যালকুলেশন করে এটাকে কি করলা, এক্স প্লাস থ্রি, তারপরে হচ্ছে এক্স মাইনাস থ্রি, দেন হচ্ছে এক্স মাইনাস থ্রি, এটা দিলা। দিয়ে তুমি উপরে নিচ থেকে এক্স মাইনাস থ্রি কেটে দিলা, দিয়ে তারপরে বললা যে এখন এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এটা সত্য। বাট এটা কিন্তু হয় না। কেন হয় না? কারণ হচ্ছে এক্স এর, তুমি কাটাকাটি যে করবা, তোমার এখানে এক্স এর মান থ্রি হবে না। তাই কাটাকাটি করার জন্য একটা শর্ত কি হইতে হবে বলো? এখানে যদি এক্স এর মান থ্রি বসাই, তাহলে এখানে দেখো থ্রি প্লাস থ্রি, তারপরে হচ্ছে থ্রি মাইনাস থ্রি, তারপরে থ্রি মাইনাস থ্রি, এটা আর এটা তো কাটা যাবে না, তাই না? তুমি এটা কেটে দেওয়ার অর্থটা কি, যে আমরা যদি কোনো কোনো সময় এক্স এর বাস্তব মান বসানোর ক্ষেত্রে যদি কোনো সময় এসে থ্রি এসে উপস্থিত হয়, দেন আমরা থ্রি কে আর থ্রি কাটলে তো আসলে জিরো বাই জিরো কাটা, এটা কখনো কোনোদিন কাটা যায়? জিরো বাই জিরো এটা কিন্তু কোনোদিনও কাটা যাবে না। তার মানে এটা একটা অনির্ণেয় বা অসংজ্ঞায়িত আকার হয়ে গেল, তাই না? এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণয় আকার হয়ে গেল। তাহলে তাহলে তোমাকে এইভাবে কাটা যাবে না। যদি তুমি কাটতে চাও, তাহলে তোমাকে শর্ত দিয়ে দিতে হবে যে এক্স এর সকল বাস্তব মান, এক্স এর সকল এক্স বিলংস টু আর, এবং এবং হচ্ছে এক্স নট ইকুয়াল টু থ্রি, এক্স এর সকল বাস্তব মান এক্সেপ্ট থ্রি, এটা দিয়ে করলে আমাদের হচ্ছে এটার আনসারটা অ্যাকুরেটলি পেয়ে যাবো। তো আশা করি কথাটা বুঝতে পারছো, যে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে কোথায় ছিল, যে এক্স এর সকল বাস্তব মানের জন্য কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। তো এখন ধরো যে তোমার কাছে এই ইনফরমেশনটা দেওয়া নাই, এই যে এখানকার যে ইনফরমেশনের কথা বললাম আমি, এই যে এইটুকু ইনফরমেশন, এইটুকু তোমার কাছে দেওয়া নাই। তোমাকে বললো যে জাস্ট এফ অফ এক্স এর মান নির্ণয় করতে হবে। আমি তোমাকে মানে শর্ত দিলাম না এক্স ইকুয়াল টু নট, এক্স নট ইকুয়াল টু থ্রি। তো তুমি তো, তাহলে তুমি শর্ত যদি না দিই, তাহলে তুমি এই জিনিসটা কাটতে পারবা না। যদি তুমি কাটতে না পারো, তাহলে কি থাকতেছে তোমার হাতে বলো? এক্স স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এটাই তো থাকছে না? যেহেতু এটা থাকতেছে, তাহলে এখন লিমিটের কাজটা আমাদের এখানেই আসবে। লিমিটের কাজটা কি, যে আমরা চাচ্ছি যে এক্স এর মান, যেহেতু আমরা থ্রি বসাতে পারতেছি না, সো আমরা এখানে এক্স এর মান বসাবো এমন একটা মান, মানে থ্রির নিকটবর্তী কোনো মান বসাবো। থ্রির নিকটবর্তী কোনো মান বসালে আমার এইটার মান কত আসে সেটা আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ যত আমি থ্রির নিকটবর্তী হয়, থ্রি যদি বসাই তাহলে অসংজ্ঞায়িত আসে, বাট থ্রি যদি না বসাই, তাহলে এক্স এর মান থ্রি নিকটবর্তী হলে আমরা কোন মানের নিকটবর্তী হব
সেটা বোঝাবে হচ্ছে আমাদের এই লিমিট। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। তো দেখো এই জিনিসটাকে হচ্ছে আমরা প্রকাশ করি এইভাবে যে LIM লিমিটের সংক্ষেপ হচ্ছে LM দিয়ে x টেন্ডস টু 3 দিলাম, দেওয়ার পরে হচ্ছে f অফ x এখানে বসালাম, তাহলে এইখানে থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 3। এখন এটাকে ভাঙি x প্লাস 3 x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। দেখো এই যে x তারপরে এইটা দিয়ে 3 দেওয়া আছে, এই জিনিসটায় যে তীর চিহ্ন যেটা, এই তীর চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু। হ্যাঁ, টেন্ডস টু এই এই জিনিসটা মিন করে যে হলো তুমি যত x এর মানটা 3 এর কাছাকাছি কিন্তু 3 না, এই জিনিসটা হচ্ছে এটা মিন করে। তাহলে যখন আমি তোমাকে বলে দিলাম যে আমার x এর মানটা এই যে, যেমন এটা এই যে শর্তের ক্ষেত্রে বললাম যে x এর মান 3 না, আমি ডিরেক্ট বলে দিছি, আমি তেমনি এখানেও হচ্ছে এই লিমিট x টেন্ডস টু 3 দিয়ে আমি এই জিনিসটাই মিন করতেছি। তুমি যদি এই যে জাস্ট এইটুকু দিয়ে আমি এই জিনিসটাই মিন করতেছি যে x এর মান 3 না, বাট আমি 3 নিকটবর্তী কোনো ভ্যালু। তো 3 নিকটবর্তী কোনো ভ্যালুকে কিভাবে প্রকাশ করা যায় এটা আমরা একটু দেখি। তাহলে দেখো যে 3 নিকটবর্তী বলতে কি বোঝায়, আমরা এখানে একটা এখানে একটা দাগ দিলাম, দেওয়ার পরে আমরা এই দাগের উপরে একটা বিন্দু নিব, এটা হচ্ছে 3। এখন দেখো এটা যদি একটা সংখ্যা রেখা কল্পনা করো, তাহলে এই সংখ্যা রেখার এই পাশে হচ্ছে তোমার প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, আর এই পাশে হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন এই 3 নিকটবর্তী কোনো সংখ্যা আমরা 3 বাম সাইড থেকেও আসতে পারি বা ডান সাইড থেকেও। এই পাশ থেকে কোনো সংখ্যায় আসলাম, ধরো 3 নিকটবর্তী কোনো সংখ্যা বা 3 চাইতে ছোট, 3 নিকটবর্তী খুব নিকটবর্তী কোনো সংখ্যা 3 চাইতে ছোট, সেটাকে আমরা 2.99 বলতে পারি, অথবা 2.99 বলতে পারি, অথবা আমরা 2.999 এর জায়গায় 4টা 9ও বলতে পারি। তেমনি ভাবে আমরা কিন্তু দেখো এই পাশ থেকে অর্থাৎ তোমার ডান পাশ থেকেও কিন্তু আমরা 3 কাছাকাছি ভ্যালুগুলো নিতে পারি। কিভাবে নিতে পারি? কিভাবে নিতে পারি? আমরা নিতে পারি এভাবে 3.001, 3.0001, তারপরে হচ্ছে 3.0001, এইভাবেও নিতে পারি। দেখো এগুলো সবগুলোই কিন্তু 3 নিকটবর্তী ভ্যালু। দেখো আমরা কিন্তু যদি আহ, আমি তোমাকে বললাম যে 3 নিব না, তাহলে তুমি এখন 2 নিতে শুরু করলা, ওইদিকে 4, 5, 6 বা এদিকে -2 নিতে শুরু করলা। না, আমি চাচ্ছি যে আমি 3 নিকটবর্তী, 3 কাছাকাছি কোনো মানের জন্য কত পাবো। যেহেতু আমি 3 বসাইতে পারতেছি না, 2 বসালে তো আমি মান পাবোই, 4 বসালে তো আমি একটা বাস্তব মান পাচ্ছি, অসংজ্ঞায়িত হচ্ছে না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি যত 3 নিকট আমি যত তোমার 3 নিকটবর্তী হচ্ছে, তত আমি আসলে কোন মানটা নিকটবর্তী হচ্ছে সেটা আমরা বের করে দেখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে, লিমিটের উদ্দেশ্য হচ্ছে সেটাই, আমাদের লিমিটের উদ্দেশ্যটা হচ্ছে সেটাই। তো দেখো আমি যদি আগের ফাংশনটাকে নিয়ে আসি, এফ অফ এক্স দিয়ে আমি হলো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, নিচে হচ্ছে এক্স প্লাস সরি এক্স মাইনাস 3, এইটা। এখন দেখো আমি যেহেতু বলতেছি যে আমরা এক্স এর মান 3 বসাবো না, ডিরেক্ট বসাবো না, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের হাতে থাকবে হচ্ছে এক্স প্লাস 3। এখন তুমি এখান থেকে এই যে এই জায়গাগুলো থেকে এক্স এর মান বসাতে শুরু করো। কি কি মান বসাবা? যেগুলো হচ্ছে 3 নিকটবর্তী কোনো মান। তো দেখো যে এক্স ইকুয়াল টু 2.999 হলে কত হয়? 999 হলে কত হয়? এফ অফ এক্স এর মান হয়ে যাবে 3 প্লাস 2, তাহলে হবে 5.999। এক্স এর মান যদি হয় তোমার 2.1234 এত, তাহলে তোমার এফ অফ এক্স এর মান হয়ে যাবে 6.1234 এরকম। আবার তুমি ধরো যে এক্স এর মান 3.001 নিলা, তাহলে এফ অফ এক্স এর মান আসবে হচ্ছে 6, এখানে আগেরটাই ভুল হয়েছে, দুঃখিত, এখানে 6 পয়েন্ট হবে, এখানে 5 পয়েন্ট হবে।
তাহলে এইখানে দেখো এটা হয়ে যাবে তোমার 6.001, তারপরে হচ্ছে এক্স এর মান যদি আমরা 3.000, চারটা 01 নিলাম, তাহলে এফ অফ এক্স এর মান আমরা পাচ্ছি হলো 6.12341। তো এই যে মানগুলো দেখতেছো, এফ অফ এক্স এর যে মানগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে এফ অফ এক্স এর যে মানগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে মানগুলো, এই মানগুলো দেখো আমরা এটাকে এইভাবে 6 লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা জিনিসটা কি পেলাম? আমরা পেলাম যে এক্স এর মান যত 3 নিকটবর্তী হচ্ছে, তখন আমাদের এই ফাংশনের মানটা 6 হচ্ছে। 3 বসালে কিন্তু অসংজ্ঞায়িত হবে, কিন্তু 3 যদি না বসাই, 3 নিকটবর্তী কোনো ভ্যালু বসাই, তাহলে এফ অফ এক্স এর মানটাও আমাদের 6 এর নিকটবর্তী হচ্ছে। এটাই হচ্ছে লিমিটের কাজ। লিমিটের কাজ হচ্ছে এই দুইটা পয়েন্টের ডিফারেন্সকে এত বেশি কমায় নিয়ে আসা যেন দুইটা পয়েন্টকে প্রায় একটা পয়েন্ট মনে হয়। আমি এটাকে যদি তোমাদের এইভাবে দেখাই, এখানে মনে করো আমি দুইটা পয়েন্ট নিছি, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই যে এতখানি এতখানি। এখন যদি তুমি এই পয়েন্টটাকে কাছাকাছি নিয়ে আসো, একদম কাছে নিয়ে আসো, এতই কাছে কিন্তু লাগাবা না, তাহলে দেখো জিনিসটা এরকম হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফারেন্সটা কি হচ্ছে, এই যে এখানে এক্স এক্স টেন্স টু কত হয়ে গেল, 0 হয়ে গেল না? ডিফারেন্সের মান ছিল এক্স, সেই এক্সটাকে তুমি এত কাছে নিয়ে আসলা যেন এর ডিফারেন্সের মানটা 0-র কাছাকাছি হয়ে গেল। তার মানে কি, তুমি একদম একটাকে আরেকটা কাছে নিয়ে আসছো। যখন তুমি কাছে নিয়ে আসছো, তখন হচ্ছে কি, এখান থেকে তুমি একটা বিন্দুর জন্য তুমি অ্যাকুরেট ভ্যালুটা পাচ্ছ। অ্যাকুরেট না, জাস্ট হচ্ছে একটা কাছাকাছি একটা ভ্যালু পাচ্ছ, যেটা গেস করার মতো। কারণ তুমি যদি এখানে 1 বসাও, এফ অফ এক্স এর জায়গায় 1 বসাও, আর এফ অফ এক্স এর জায়গায় তুমি 4 বসাও, তাহলে দেখবা যে এদের মধ্যে ডিফারেন্সটা কখনো 6 এর নিকটবর্তী কোনো একটা ভ্যালু পাবা না, তুমি অনেক বড় বড় ডিফারেন্স পাবা। যেমন ধরো আমি যদি এখানে বসাতাম এফ অফ এক্স এর মান 1, এফ অফ এক্স এর মান 1 বসাতাম, তাহলে এখানে পাইতাম 4, আর যদি 4 বসাতাম তাহলে পাইতাম হচ্ছে 7। দেখো 4 আর 7 এর মধ্যে ডিফারেন্স মিনিমাম 3 এর। কিন্তু তুমি দেখো এখানে যে অঙ্কগুলো করছি, 5.999, 4টা 9, 6.00, এদের মধ্যে কিন্তু ডিফারেন্স একদমই সীমিত, যেটাকে আমরা এই 6 আকারে 6 লিখতে পারি। বাট এই যে 4 আর 7 এর ডিফারেন্সকে তুমি 6 লিখতে পারবা না। তাহলে লিমিটের কাজটা হচ্ছে এটাই, যে আমরা হচ্ছে কোন জিনিসের মান বের করতে চাই, কোন একটা সার্টেইন পয়েন্টে কোনো কিছুর মান আমাদের কত আসবে, সেটা যদি ডিরেক্ট বের করা না যায়, আমরা লিমিটের সাহায্য নিয়ে ওর নিকটবর্তী কোনো ভ্যালুকে বের করব। এটাই হচ্ছে আমাদের লিমিটের মূল কাজ। তো আশা করি এই কথাটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে এখন কথা হচ্ছে যে লিমিটের কিছু ইয়েও আছে, ঝামেলাও আছে। সেটা লিমিটের কিছু ঝামেলাও আছে। লিমিটের ঝামেলাগুলো যে, লিমিট হচ্ছে সব ফাংশনের জন্য সত্য হয় না, সব ফাংশনের জন্য সত্য হয় না। যেমন ধরো যে তুমি কোনো একটা লিমিট নিচ্ছ, সেই লিমিটটা ডান দিক থেকে কোনো মান আসলে, আচ্ছা ওই কথাটা, এই যে এখানে এখানে আমি তোমাদের বললাম না, এখানে একটা মান আছে 3, এটা 3 নিকটবর্তী কোনো ভ্যালু আমরা হিসাব করব। ডান দিক থেকে নিকটবর্তী ভ্যালু হিসাব করলে সেটাকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ। আর বাম দিক থেকে হিসাব করলে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট। তাহলে আমাদের কোনো একটা মান, দেখো আমি লেফট হ্যান্ড লিমিট বসাইছি, রাইট হ্যান্ড লিমিট বসাইছি, তুমি যদি আগের ইয়েটা খেয়াল করো, একটা খেয়াল করো, আমি এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যাই বসাই না কেন, মান আমাকে সবসময় 6 দিচ্ছে। কিন্তু কতগুলো ফাংশন আছে যে ফাংশনে দেখা যাবে তুমি লেফট হ্যান্ড লিমিট বসালে একটা মান পাবা, রাইট হ্যান্ড লিমিট বসালে একটা মান পাবা। এরকম একটা ফাংশন তুমি দেখতে পাও, এটা হচ্ছে তোমার মডুলাস এক্স ডিভাইডেড বাই এক্স। আমরা জানি যে মডুলাস এক্স দিলে তোমার মডুলাস এক্স মানে হলো তোমার এক্স এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। তো যখন মডুলাস তুলে দিবা আর তোমাকে লিমিট দিয়ে দিবে এক্স টেন্স টু 0, তো তুমি একবার কি 0-র নিকটবর্তী কোনো ভ্যালু নিবা, এটা বাম দিক থেকে আসবে আর একটা ডান দিক থেকে আসবে। এই পাশের সকল মানের জন্য 0-র চাইতে ছোট মান, আর 0-র চাইতে সকল ছোট মানই হচ্ছে নেগেটিভ ভ্যালু, আর এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। তো যার ফলে কি হবে, যে যখন তুমি এখানে মডুলাসটা তুলে দিবা, তোমার যে এখানে প্লাস মাইনাস আসতো, সেখানে তোমার নেগেটিভ ভ্যালুর জন্য, অর্থাৎ 0-র বাম সাইডের যে কোনো মানের জন্য এই মডুলাস তুলে দিলে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে।
আর ডান সাইডে মানের জন্য নেগেটিভ চিহ্ন তুলে দিলে এখানে একটা পজিটিভ মানে সরি মডুলাস তুলে দিলে একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। ফলে দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ তোমার দুইটা আলাদা আলাদা মান আসতেছে। তো আলাদা আলাদা মান আসার কারণে আমরা বলতে পারি যে এই ফাংশনটা আসলে অস্তিত্বশীল না। এক্স ইকুয়াল টু যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটের জন্য এই ফাংশনটা অস্তিত্বশীল না, অন্য কোনো লিমিটের জন্য হইতে পারে বাট এই লিমিটের জন্য অস্তিত্বশীল না। তো এই জিনিসটা হচ্ছে লিমিটের একটা লিমিটেরও লিমিটেশন বলতে পারো, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে লিমিটের এই কনসেপ্টটা খাটে না। তো সেটা আমরা যখন লিমিট অধ্যায়টা পড়াবো হচ্ছে 9A চ্যাপ্টারটা করাবো তখন তোমাদের এই বিষয় নিয়ে আরো বিস্তারিত অনেক বেশি আলোচনা করব। তো আমাদের উদ্দেশ্যটা ছিল যে ডিফারেন্সিয়েশন পড়ানো, তো লিমিটের কনসেপ্ট দিয়ে আমরা ডিফারেন্সিয়েশনটা পড়বো, সেই জন্য তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিয়ে রাখলাম লিমিটের। তাহলে এখন আমরা আসি যে আমরা হলো ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন শিখব। তো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে ফিরে যাই যে আমাদের এখানে পড়বো আমরা ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন পড়ার জন্য আমাদের লিমিটের বেসিকটা লাগতো, সেই জন্য আমরা লিমিটটা আগে দেখিয়ে দিলাম। তো ডিফারেন্সিয়েশন পড়ার আগে আমরা জানি যে আসলে ডিফারেন্সিয়েশন আমাদের দরকার কি বা কোথায় লাগে। মনে করো যে তুমি গাড়িতে করে কোথাও যাচ্ছ, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার একটা রাস্তা, এই রাস্তায় তুমি হচ্ছে গাড়িতে করে কোথাও যাচ্ছ, গাড়ি বা বাস যাই বলো না কেন, এটাতে করে কোথাও যাচ্ছ। তুমি দেখো এইখান থেকে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে তুমি এখানে আসছে তোমার গাড়িটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে এখান থেকে এখানে আসছে, ফলে তোমার এখানে একটা দূরত্ব তুমি অতিক্রম করছো। এখন এই দূরত্বটা বের করার জন্য এটা হচ্ছে তোমার মূলবিন্দু থেকে এইটুকু হচ্ছে S1 আর এখান থেকে এইটুকু হচ্ছে S2। তাহলে এই যে ডিফারেন্সটা, দূরত্বের ডিফারেন্স, সেটাকে আমরা এইভাবে বলতে পারি S2 মাইনাস S1 বা ডেল S। আবার সময়ের ব্যাপারটাও যদি দেখি, এখানে ছিল সময় T1, এখানে আসছে T2, তাহলে আমরা সময়ের যে ব্যবধানটা পাবো সেটা বলতে পারি আমরা T2 মাইনাস T1। এখন আমাদেরকে যদি বলা হয় যে তাহলে তুমি বলো তো যে তুমি আসলে কত বেগে আসছো, তুমি বলবা যে আমাদের বেগটা হচ্ছে কি, আমরা হচ্ছে দূরত্বকে বা সরণকে আমরা হচ্ছে সময় দিয়ে ভাগ করব। তা আমার তো হচ্ছে এইখান থেকে ধরো এই যে এটা এ আর এটা এ বি, তাহলে আমাদের এ বি পথের বেগ আমরা বের করতে চাই। এই পথে বেগ বের করতে চাইলে তুমি কি করবা, স্বাভাবিক যে কাজটা তুমি করো যে তোমার হচ্ছে একটা সরণ থেকে আরেকটা সরণ বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে তোমার হচ্ছে মধ্যবর্তী সরণটা পাবা, আর সময়টাকে বাদ দিয়ে দিলে তুমি মধ্যবর্তী সময়টা পাবা। তাহলে এই সময়ে তোমার যে এই সময়ে তোমার যে দূরত্বটা সেটাকে আমরা কি বলতেছি, বেগ বলতেছি। এখন এই যে বেগ, এখন ধরো তুমি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাবা তুমি কিন্তু সর্বদা সমবেগে যাও না। তোমার ধরো রাস্তায় কোথাও ব্রেক দেওয়া লাগতেছে বা কোথাও হচ্ছে গতি কমাতে হচ্ছে, অর্থাৎ সবসময় কিন্তু তোমার বেগটা সেম ছিল না। তাহলে এই যে তুমি পরিবর্তনটা হিসাব করলা, এই পরিবর্তনটাকে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো এভারেজ ভেলোসিটি বা গড় বেগ বলতে পারো। এখন তোমার দরকার হচ্ছে গড় বেগ না, আমি তোমাকে বললাম যে তুমি তো ধরো তুমি তো ধরো 1 থেকে 5 সেকেন্ড এইটুক সময়ের মধ্যে তুমি কোনো একটা জায়গায় গেছো, কিন্তু আমি তোমাকে বললাম যে 1 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে গেছো, আমি তোমার কাছে জানতে চাইছি ধরো 3 সেকেন্ড সময়, যখন সময়ের কাঁটাটা 3 সেকেন্ডের ঘরে ছিল তখন তোমার বেগ কত ছিল সেটা। এখন তুমি যদি ওটা হিসাব করতে চাও, দেখো তুমি কিন্তু হিসাব করতে পারতেছো না। কেন হিসাব করতে পারতেছো না? কারণ 3 সেকেন্ড সময় তুমি যদি বেগ হিসাব করতে চাও, 3 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে অতিক্রান্ত দূরত্ব জানতে হবে। 3 সেকেন্ড সময়, জাস্ট ওই একটা পার্টিকুলার সময় তুমি কিভাবে দূরত্ব বের করবা বা কিভাবে হচ্ছে সময় বের করবা। তো ওইখানে হচ্ছে আমাদের এই এভারেজ ভেলোসিটিটা, আমরা তো এভারেজ না, আমরা হলো এক্সাক্ট মানটা বের করতে চাই। তাহলে জাস্ট দেখো একটা পয়েন্টে আমি বের করতে চাবো, তো এই একটা পয়েন্টে বের করা ওইটাকে বলা হয় ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। ওইটাকে বলবো আমরা ইনস্ট্যান্টানিয়াস। বানানটা ভুল হতেও পারে আমার জানি না,
ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, যেটাকে আমরা হচ্ছে তাৎক্ষণিক বেগ বলি, যেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বলতেছি, তাৎক্ষণিক বেগ বলতেছি। এখন ধরো তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা তোমরা একটু রিকল করো, যদি গতিবিদ্যার চ্যাপ্টার পড়ে থাকো বা 9-10 তো পড়ছোই, ওইখানে তাৎক্ষণিক বেগের একটা সংজ্ঞা ছিল, তাই না? তাৎক্ষণিক বেগের তাহলে আমাদের তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা কি ছিল? তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা ছিল এরকম যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হবে। সময়ের ব্যবধান, যেটাকে আমি ডেলটি নামে উল্লেখ করছি, এই ডেলটি আর শূন্যের কাছাকাছি, দেখো লিমিট আমরা বলছি যে কোনো মানের কাছাকাছি বা কোনো মানের নিকটবর্তী হচ্ছ, এটা বুঝাবা কিভাবে? তুমি জাস্ট এখানে টেন্স টু জিরো দিয়ে দিবা বা টেন্স টু তমক দিয়ে দিবা, তাহলে বুঝবো যে আমরা ওই মানের নিকটবর্তী হচ্ছে তুমি। এইভাবে হচ্ছে আমরা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি এটা বলতে পারি। তাহলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, এটাকে আমরা লেখার সময় কি লিখবো? লিমিট ডেল টি টেন্স টু জিরো দিয়ে আমরা এখানে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি লিখবো। তাহলে এইখানে যে বেগটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে তাৎক্ষণিক বেগ। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই তাৎক্ষণিক বেগ বের করার জন্য যে আমরা এই যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে আমরা তাৎক্ষণিক বেগ বের করতেছি, এই জিনিসটাকে, এই যে লিমিট ডেল টি টেন্স টু জিরো দিয়ে ডেল এস বাই ডেল টি, এটাকে যদি আমি একটু বক্স করে দেই, এই যে এইটুকু এইটুকু জিনিসকে বলা হয়, একবারে লেখা হয় ডি টি এস বাই ডিটি, এটা দ্বারা ডিফারেন্সিয়েশন বোঝায়। এগুলো নিয়ে আমরা হচ্ছে সামনে আরো বিস্তারিত আলোচনা করব, বাট আমি তোমাদেরকে জাস্ট বেসিকটা দিচ্ছি যে আসলে জিনিসটা ডিফারেন্সিয়েশন বললে আমরা কি বুঝবো? আমরা বুঝবো একটা মোমেন্টে বা একটা তাৎক্ষণিক কোনো কিছু হিসাব বের করার জন্য আমাদের এই ডিফারেন্সিয়েশনটা লাগে। এটা যে শুধু আমরা সময় আর দূরত্ব দিয়ে বা সরণ দিয়ে বেগ বের করতেছি ব্যাপারটা এরকম না, আমরা সময় আর বেগ দিয়ে ত্বরণ বের করব, বা অন্যান্য ক্ষেত্র যেগুলোতে আমাদের হচ্ছে পরিবর্তনের ব্যাপারগুলো আসে, যে একটা নির্দিষ্ট পরিবর্তনে আমার কতটুকু চেঞ্জ হচ্ছে বা হবে, এই জিনিসগুলো নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে এই ডিফারেন্সিয়েশনটা দরকার হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা দেখব, আমরা এখন ডিফারেন্সিয়েশনের আরো গভীরে যাব। ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা যেমন দেখতে পেলাম যে তাৎক্ষণিক কোনো সময়ের ক্ষেত্রে তাৎক্ষণিক সময় বা দূরত্বের ক্ষেত্রে তাৎক্ষণিক দূরত্বের মধ্যে একটা জিনিস বা একটা যে কোনো কিছুকে আমরা তাৎক্ষণিকভাবে হিসাব করতে চাইলে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা ব্যবহার করব। তো এই ডিফারেন্সিয়েশনটা মানে আমরা যখন বের করতে চাই তখন আমরা বোঝার সুবিধার্থে আমরা আমাদের যে জিনিসটা পরিবর্তনশীল সেটাকে আমরা ওয়াই অক্ষে রাখি, আর যার সাপেক্ষে পরিবর্তনশীল সেটা এক্স এর সাপেক্ষে রাখি, রেখে এই জিনিসটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স আকারে প্রকাশ করি। তাহলে দেখো আমি যখন বেগ বের করতেছিলাম, আমাদের যখন বেগ বের করতেছিলাম এদিকে এস আর এদিকে টি দিয়ে, আমাদের বেগ বের করার জন্য সময় সাপেক্ষে কে পরিবর্তনশীল? সময় সাপেক্ষে সরণের পরিবর্তনশীল, এটাকে আমরা বেগ বলতেছি, তাই না? আবার ধরো যে তুমি যদি এখানে এখানে হচ্ছে ভি দাও ওয়াই অক্ষে আর এক্স অক্ষে যদি টি দাও, তাহলে সময় সাপেক্ষে তুমি কাকে পরিবর্তন করতেছো? সময় সাপেক্ষে তুমি বেগকে পরিবর্তন, আর বেগের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে ত্বরণ। এইভাবে হচ্ছে আমরা দেখতে পাই যে ডিফারেন্সিয়েশন দ্বারা আমরা কিভাবে একটা পরিবর্তনের হার নির্দেশ করতেছি। এখন এই ডিফারেন্সিয়েশনের আরো একটা কাজ আছে, ডিফারেন্সিয়েশনের আরো একটা কাজ আছে এবং এই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা আরো বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরো ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা এটা বুঝাতে পারি যে তোমরা তো কখনো শেয়ার মার্কেট দেখছো কিনা জানি না,
বা তোমরা যদি কখনো কোনো ফাংশনের গ্রাফ দেখো যেগুলো হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল, কখনো বাড়বে কখনো কমবে, এরকম টাইপের গ্রাফ তোমরা ডেসমস অ্যাপ ইউজ করতে পারো, বা ডেসমস ওয়েবসাইটে গেলে এরকম একটা যে কোনো একটা ফাংশন দিবা যেটা সময় সাপেক্ষে পরিবর্তনশীল বা কোনো একটা মানে সাপেক্ষে পরিবর্তনশীল, এরকম একটা ফাংশনকে দিবা, দিলে দেখবা যে ফাংশনটার মান এরকম আসতেছে। মানে এটা ফাংশনের উপর নির্ভর করবে, সবসময় যে এরকম থাকবে তা না, ধরো এরকমও থাকতে পারে, আবার ধরো এরকমও থাকতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে পরিবর্তনশীল না, অর্থাৎ এক্স মান যতই বাড়ুক না কেন ওয়াইটা ওরকমই থাকবে। এটা যেমন এক্স এর মান পরিবর্তনশীল হবে না ওয়াই এর মান যতই বাড়ুক না কেন, এটার ক্ষেত্রে আরেক রকম, এটার ক্ষেত্রে আরেক রকম। এই যে গ্রাফগুলো দেখতেছো, এই গ্রাফের বিভিন্ন অংশে বিভিন্ন পয়েন্টে আমরা যদি ঢাল নির্ণয় করি, ওই ঢাল নির্ণয় করাটাও আসলে কাইন্ড অফ ডিফারেন্সিয়েশনের মধ্যে পড়ে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে তোমাদের মধ্যে আসবো যে ডিফারেন্সিয়েশন দ্বারা আমরা ঢাল নির্ণয় করি, ঢাল দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু মান বের করি, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। তার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে আসি। ধরো তোমার কাছে একটা বক্ররেখা আছে, এই বক্ররেখার উপরে তুমি দুইটা বিন্দু নিলাম। এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক একটা এক্স কমা ওয়াই, আচ্ছা এক্স কমা ওয়াই না ধরি আমি, এখানে আমরা দুইটা বিন্দু ধরবো, একটা বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা এফ অফ এক্স পরিবর্তনশীল রাশি দিয়ে। আর এই যে এইখান থেকে এই যে বিন্দুটা দিলাম, এখান থেকে এতটুকু দূরে আমরা হচ্ছে একটা বিন্দু নিলাম কিউ, এটা হবে এক্স প্লাস এইচ, তাহলে এখানে এফ অফ এক্স প্লাস এইচ হবে, যেহেতু এফ মানে ওয়াইটা এক্স এর সাপেক্ষে পরিবর্তনশীল, তাহলে এক্স পরিবর্তন হলে ওয়াইটাও পরিবর্তন হবে। এখন তুমি যদি এই বরাবর একটা রেখা টানো, এই দুই বিন্দুকে সংযোগ করে একটা রেখা টানলাম, এই রেখা টানলে দেখো এই রেখাটার যে ঢাল তৈরি হবে, যেটা সরল রেখায় পড়ছো, ঢাল মানে কি কোটির অন্তর বাই ভুজের অন্তর, তাহলে আমরা এই রেখাটা, এটা মনে করো এবি রেখা, এই এবি রেখার ঢাল বের করব, এম অফ এবি। ঢাল কিভাবে বের করে? ঢাল বের করে হচ্ছে কোটির অন্তর এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স, আর ডিভাইডেড বাই হচ্ছে ভুজের অন্তর এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে থাকবে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই যে আমরা একটা ঢাল পেলাম, এই ঢালটা মানে এই যে রেখাটা, এই বক্র রেখাটাকে কি ছেদ করছে না? ছেদ করছে বলে তো আমরা দুইটা বিন্দু পাইছি, তাই না? তাহলে ছেদ করছে বললে আমরা হচ্ছে দুইটা বিন্দু পাচ্ছি। এখন যদি এই যে কিউ বিন্দু যেটা আছে, এই যে লাল কালারের কিউ বিন্দুটা, তুমি কি করবা? কিউ বিন্দুটাকে একদম কাছে পি এর কাছে নিয়ে আসবা, এই যে পি এর কাছে নিয়ে আসলা। আচ্ছা, এটা কালার দিয়ে লিখি। তাহলে পি এর কাছে যদি নিয়ে আসো এবং নেওয়ার পরে তারপরে যদি তুমি এখান থেকে একটা রেখা টানো পি আর কিউ কে স্পর্শ, মানে পি আর কিউ কে ধরে, এখন কিন্তু কিউ বিন্দু এখানে আছে, তাহলে তুমি যদি রেখা টানো তাহলে দেখতে পাবা এই যে এবি রেখাটা, এই যে পি ও কিউ বিন্দু, এরা পরস্পরের খুব সন্নিকটে আসছে। যখন তোমার সন্নিকটে আসবে বা একটা বিন্দু আর একটা বিন্দু খুব নিকটে আসবে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো? সেটাকে আমরা লিমিট এইচ টেন্স টু জিরো এইভাবে লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি এইচ। এখন এইখানে আমি কি বের করলাম বলো? এখানেও কিন্তু আমি ঢালই দুঃখিত, এখানেও কিন্তু আমরা ঢাল বের করলাম, তাই না? এখানেও আমরা ঢাল বের করলাম। এখন কথা হলো যে ঢাল ওখানেও বের করছি, এখানেও বের করছি, তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হচ্ছে যখন আমি এই যে এবি রেখার ঢাল এম দিয়ে বের করলাম, তখন এই দুইটা বিন্দু পরস্পর থেকে অনেক দূরে ছিল, নিকটে ছিল না, যার ফলে এই রেখাটাকে আমরা তখন বলতাম ছেদক রেখা, অর্থাৎ ছেদকের ঢাল হলো এটা। আর যখন তুমি পি আর কিউ কে খুব কাছাকাছি নিয়ে আসলা, দেখো পি আর কিউ এর ডিফারেন্সটা কিন্তু এইচ, তাহলে এই
কিউকে যখন তুমি পি এর একদম নিকটে নিয়ে আসলা, এই যে এখানে নিয়ে আসছো, তার মানে কি এইচ এর মানটা একদম জিরোর নিকটে করে ফেললা, অনেক ছোট করে ফেললা, তখন যে রেখাটা তৈরি হলো সেটা কি তখন আর ছেদক থাকবে? ছেদক হচ্ছে দুইটা আলাদা আলাদা বিন্দু, ওইখানে ছেদক হয়। এখানে কি হয়ে গেল, পরস্পরের যদি খুব কাছে নিয়ে আসো, যখন যার মান হচ্ছে এইচ, মানে পরিবর্তনটা হচ্ছে জিরোর কাছাকাছি, তখন যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলে আমরা স্পর্শকের ঢাল। এই স্পর্শকের ঢালকেই আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে এখন এইখানেও ঢাল, এইটাও ঢাল, তাহলে ডিফারেন্সিয়েশন দ্বারা আসলে কি বোঝাচ্ছে? সেখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কেন লিখবো, কেন লিখবো বলবো। এখানে কি লিখছিলাম আমরা, ডিএল ওয়াই বাই ডিএল এক্স, তাই না? ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন। আর যেই আমি এইচ টেন্স টু জিরো করে দিলাম, যে আমি এইচ টেন্স টু জিরো করে দিলাম, তখন সেটা হয়ে গেল কত, ডিওয়াই বাই ডিএক্স, যেটা আমি আগের পেজে দেখাইছি। হয়ে গেল এই যে, এই যে এখানে লিমিট ডেল টি টেন্স টু জিরো যখনই হয়ে গেছে, তখন সেটা হয়ে গেল ডিএস বাই ডিপি। এটা তখনই হয়েছে, ডেল্টা ডি তখনই হবে যখন আমাদের নিচেরটা টেন্স টু জিরো হয়ে যাবে। সেম কাজটা আমি এখানে করেছি, সেম কাজটা এখানে করে আমরা এটাকে ডিওয়াই বাই ডিএক্স বানাইছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি হয়ে গেল, ঢাল। ঢাল মানে কার ঢাল, স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল নির্ণয় করলাম। এখন হচ্ছে এই স্পর্শরেখার ঢাল দিয়ে আমি করবোটা কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমরা স্পর্শকের ঢাল বের করব ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। আর ডিফারেন্সিয়েশন দিয়ে কি করে সেটা তো আমি আগেই বলছি। তাহলে ডিফারেন্সিয়েশন দিয়ে কি করে সেটা তো আমরা আগে দেখলাম, বাট আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশনের আরেকটা কাজ আছে, সেটাই ঢালের মাধ্যমে করব। কিভাবে ঢালের মাধ্যমে করব, তাহলে সেটা একটু দেখা নেওয়া যাক। তো ডিফারেন্সিয়েশনের বাস্তব প্রয়োগ নিয়ে আমি যে কথাটা বলতেছিলাম তোমাদের, যে আমাদের হলো ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা কিছু বাস্তব জিনিস, বা আমরা বাস্তব জীবনে আমাদের ডিফারেন্সিয়েশন গুলো কি কাজে লাগে সেটা নিয়ে আমরা সামনে কোন একটা চ্যাপ্টার, মানে আমাদের একটা সামনে একটা চ্যাপ্টার আসবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্সিমা মিনিমা চ্যাপ্টার। ম্যাক্সিমা আর হচ্ছে মিনিমা, মিনিমা, বা এটাকে আমরা এভাবে বলি গুরুমান লঘুমান, গুরুমান লঘুমান, গুরুমান লঘুমান। এই চ্যাপ্টারটা আমাদের ডিফারেন্সিয়েশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা একদম লাস্টের দিকে আছে। তো আমরা অদূর পর্যন্ত যাওয়ার আগে আমরা এই চ্যাপ্টারের উপর একটা আলাদা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। তো এটা নিয়ে, এটা তোমাদের ফিজিক্সে অনেক জায়গায় অনেকাংশে কাজে লাগবে। তো ম্যাক্সিমাম মিনিমাম বের করব সেটা। তো এটা নিয়ে জাস্ট আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিই, বাট এটার প্রয়োগ বা এটা নিয়ে বাকি কিছু আমরা হচ্ছে ওই ভিডিওতে আলোচনা করে দিব। তো চলো দেখা যাক যে আমাদের এই ম্যাক্সিমাম মিনিমা জিনিসটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, বা ডিফারেন্সিয়েশন আমাদের হচ্ছে এই ঢাল ব্যাপারটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে। তো ঢাল চেনার আগে আমি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি বললাম, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ট্যান থিটা সমান, ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই ত্রিভুজে আমরা এটাকে আরেকটা ভাগে ভাগ করি। এখন দেখো, মনে করো যে তোমার এইটুকুর মান হচ্ছে y1, এইটুকুর মান হচ্ছে y2। আবার এই পাশে যদি দেখো, এখান থেকে যদি আমি এটা নিই, এইটুকু হচ্ছে x1, এইটুকু হচ্ছে x2, তাহলে এইটুকুর মান দাঁড়াবে কিন্তু x1 মাইনাস x2, আর এইটুকুর মান দাঁড়াবে y1 মাইনাস y2। তো এখানে যে আমি কোনটা তৈরি হবে, থেটা, তো ট্যান থেটার এগেনস্টে এটা হচ্ছে y1 মাইনাস y2। তো এই ট্যান থেটার এগেনস্টে, হ্যাঁ, ট্যান থেটার এগেনস্টে আমাদের কিন্তু কি পাই, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই হচ্ছে x1 মাইনাস x2, যেটাকে আমরা y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন অর্থাৎ ডিফারেন্সিয়েশন নামে চিনি। তো ডিফারেন্সিয়েশন নামে চিনি যখন এই x এর পরিবর্তন বাই y এর পরিবর্তন এটা ডিফারেন্সিয়েশন আকারে লিখি, তখন আমরা বুঝি যে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আমরা ঢাল নির্ণয় করতেছি। একটা নির্দিষ্ট বিন্দু, দুইটা বড় বড় দুইটা আলাদা বিন্দু না, দুইটা একই বিন্দু বা দুইটা বিন্দু কাছাকাছি এরকম কোন বিন্দুর জন্য আমরা হচ্ছে ঢাল
বিন্দুগামী সরল রেখার জন্য ঢাল বের করতেছি। তাহলে এই ঢাল মানে ডিফারেন্সিয়েশন করা মানে কি, আমাদের হচ্ছে স্পর্শরেখার ঢাল নির্ণয় করা। এটা নিয়ে তোমাদের আমি আগেও বলেছি। তো এখন এই জিনিসটা নিয়ে আমরা একটা কাজ করব। তো এইটা বোঝার জন্য, এটা করার জন্য একটা জিনিস আমরা আগে একটু মাথায় রাখবো, যে আমাদের যদি ট্যান থেটার মান, ট্যান থেটা অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ তোমার ঢাল, এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, পজিটিভ হলে আমরা বলতে পারবো যে তোমার ট্যান থেটা পজিটিভ হলে আমরা বলতে পারি যে এখানে থেটার মান 0 থেকে 90 এর মধ্যে। আর ট্যান থেটা বা ঢাল ডিওয়াই বাই ডিএক্স বা এম, এটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে আমরা বলতে পারি যে কোণের মান হবে, কোণের মান হবে হচ্ছে 90 থেকে বড়, 180 চাইতে ছোট। আর যদি এরকম হয় যে হচ্ছে তোমার ট্যান থেটার মান 0, ট্যান থেটার মান 0, তাহলে আমরা বলি যে এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো এখন দেখো যে আমাদের ঢালের মান পজিটিভ বা নেগেটিভ, আমরা এটা একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। তুমি এখানে একটা চিত্র, মানে এখানে একটা জিনিস খেয়াল করো। মনে করো আমি তোমার কাছে এরকম একটা গ্রাফ দিলাম। এই গ্রাফটা একটা সময় উপরে উঠে সে আবার নিচের দিকে নামতে শুরু করবে। এই যে নিচের দিকে নামলো। তো এই গ্রাফের বিভিন্ন বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকাবো। হ্যাঁ, মনে করো যে এখানে আঁকালাম, এই যে এখানে আঁকালাম, তারপরে হচ্ছে এখানে আঁকালাম, তারপরে হচ্ছে একদম সর্বোচ্চ বিন্দু যেটা ওইখানে আঁকালাম। এরপরে ধরো এইখানে আঁকালাম। এই যে এখানে মনে করো 4টা স্পর্শ রেখা আঁকালাম। তুমি এখন দেখো এই যে কমলা কালারের যে রেখাগুলো আছে, কমলা কালারের রেখাগুলো তুমি যদি এক্স অক্ষের বরাবর কোণ আঁকাও, তাহলে দেখতে পাবে এগুলো সব সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে। তুমি বেগুনি কালারের রেখাটাতে দেখো, বেগুনি কালারটা ডিরেক্টলি এক্স অক্ষের সমান্তরাল, তার মানে আমাদের এখানে থেটার মান হলো 0। তাহলে বেগুনি কালারের জন্য থেটার মান হচ্ছে 0। তারপরে এই নিচের দিকের হলুদ রেখাটার জন্য খেয়াল করো, এটা যদি তুমি এক্স অক্ষের সাথে সমান্তরাল রেখা নিয়ে আঁকাও, তাহলে দেখতে পাবা এখানে থেটার মান 90 এর চাইতে বড়, এখানে 90 এর চাইতে ছোট, আর এখানে থেটার মান হলো 0। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে কার্ভটা আমি আঁকাইছি, এই কার্ভের মধ্যে দেখো কার্ভটা এক সময় উঠতেছিল, উঠতে উঠতে একটা পয়েন্টে এসে সে একদম এক্স অক্ষের সমান্তরাল। মানে আমি যদি কার্ভের উপরে একটা বিন্দু নিয়ে নাড়াচাড়া করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে একটা কোণ করে চলাফেরা করতেছিল। ধীরে ধীরে একদম সর্বোচ্চ বিন্দুতে, একদম মাথায় এটা এসে এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে। তারপর থেকে যখন সে নিচের দিকে নামতে শুরু করছে, তখন সে এক্স অক্ষের সাথে ওই বিন্দুটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। অর্থাৎ ওই বিন্দুগামী রেখাটা 90-র চেয়ে বড়, মানে হচ্ছে তোমার স্থূল কোণ উৎপন্ন করতেছে। তাহলে এই যে তোমার এক্স অক্ষের সাথে, যে কোণ তৈরি করার যে ব্যাপারটা, এই পয়েন্টের আগ পর্যন্ত, এই যে এবি রেখা, এই যে এটা হচ্ছে বি রেখা। তুমি এবি রেখার বাম সাইডটা খেয়াল করো, যে গ্রাফটা ছিল সেটা ক্রমশ ঊর্ধ্বগামী। এবি রেখার ডান সাইডে খেয়াল করো, গ্রাফটা ক্রমশ নিম্নগামী। তো এই যে ঊর্ধ্বগামী নিম্নগামী, এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এই জিনিসটাকে যদি তুমি ধরো যে কোনো তোমার আজকের তুমি যদি কোনো গাড়ির বেগের সাথে তুলনা করো, তাহলে তুমি দেখতে পাবা যে গ্রাফের বাম সাইডে যতক্ষণ পর্যন্ত থেটার মান সূক্ষ্মকোণ ছিল, ততক্ষণ পর্যন্ত এই বেগের মানটা হচ্ছে ঊর্ধ্বগামী ছিল। এটা যদি আমি মানের সাথে তুলনা করি, গ্রাফ ঊর্ধ্বগামী মানে মান ঊর্ধ্বগামী, বা মান গ্রাফের বেগের মান ধীরে ধীরে বাড়তেছে। তুমি এবি এর ডান সাইডটা খেয়াল করো, ডান সাইডে দেখো এই থেটার মানগুলো হচ্ছে, এই যে থেটার মান এটুকু হচ্ছে কি 90-র চেয়ে বড়, মানে স্থূলকোণ। স্থূলকোণ হলে ঢালের মান নেগেটিভ, অর্থাৎ এইখানে হচ্ছে ট্যান থেটা নেগেটিভ, এখানে কি ট্যান থেটা পজিটিভ।
ট্যান থিটার সাথে আমাদের ডিফারেন্সিয়েশনের সম্পর্ক কি? ট্যান থিটা মানেই কিন্তু ডেরিভেটিভ, বা হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাই সেটা কিন্তু ঢাল বা ট্যান থিটা বা ডিওয়াই বাই ডিএক্স যাই বলো না কেন। তাহলে দেখা যাচ্ছে তোমার এ বি এর ডান সাইডে, অর্থাৎ যেখানে ট্যান থিটার মান নেগেটিভ, সেই জায়গাগুলোতে কিন্তু স্থূলকোণ উৎপন্ন করতেছে। আর স্থূলকোণ উৎপন্ন করলে ওই জায়গাগুলোতে আমরা যদি বেগের হিসাব করি, তাহলে সেই হিসাবে আমাদের বেগটা কি ধীরে ধীরে কমতেছে। তার মানে দেখা যায় যে যেসব জায়গায় ট্যানের মান পজিটিভ সেই সব জায়গায় গ্রাফের মান ঊর্ধ্বগামী, আর যেসব জায়গায় ট্যানের মান নেগেটিভ সেসব জায়গায় গ্রাফের মান নিম্নগামী। আর যেসব জায়গায় ট্যান হচ্ছে একদম স্থির অবস্থায় থাকে, অর্থাৎ ট্যানের মান জিরো, অর্থাৎ থিটার মান জিরো, সেই সব জায়গায় এটা হচ্ছে স্থির অবস্থায় আছে, বা ঊর্ধ্বগামীও না নিম্নগামীও না। ওইটাকে আমরা বলবো যে ওইখানে গাড়িটা স্থির হয়ে গেছে, এরকম বলতে পারি আমরা। এইটা দিয়েই তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এর একটা বাস্তব প্রয়োগ দেখে ফেললাম, যে এইটা যদি কোনো একটা গ্রাফ হয়, যে গ্রাফটা তোমাকে বেগ নির্দেশ করতেছে, তাহলে এই গ্রাফের ঢাল তোমার হচ্ছে বেগের ঊর্ধ্বমুগামী বা নিম্নগামীটা নির্দেশ করতেছে। এখন এইটাকে যদি তুমি ধরো যে কোনো বিজনেসের লাভ ক্ষতির হিসাবের গ্রাফের সাথে মিলাও, তুমিও দেখতে পাবা সিমিলার টাইপের একটা গ্রাফ। আমি যদি তোমাদেরকে করি, এই মনে করো যে তোমার একটা কোম্পানির একটা প্রোডাক্টের গ্রাফ চার্ট দেখলা, এটা হচ্ছে ধরো দিনের হিসাব, আর এটা হচ্ছে তোমার বেচা বিক্রির হিসাব। তো এই গ্রাফের মাধ্যমে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ যে একটা জিনিসের দাম কোথায়, মানে একটা জিনিস কি পরিমাণ বিক্রি হয়েছে, বছরে কোন সময় বিক্রি হচ্ছে বেশি, কোন সময় বিক্রি হচ্ছে কম। এগুলো কিন্তু তুমি যদি এইটাকে হচ্ছে ওই লাভ লসের ফাংশনটাকে বা বেচা বিক্রির ফাংশনটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশনের ফরম্যাটে নিয়ে যেতে পারো, যে তাকে ডিফারেন্সিয়েট করলে আমি যে রাশিটা পাবো সেই রাশিটা আমার হচ্ছে লাভ লসের গ্রাফকে নির্দেশ করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বছরে কোন সময় লাভ হবে, কোন সময় লাভ লস হবে। তো এটা হচ্ছে বিজনেসের সাথে রিলেট করা যায়। ঠিক আছে, যারা এটা বিজনেস করে তারা এই জিনিসগুলোকে আরো ভালো আইডেন্টিফাই করতে পারে। এটা গেল একটা জিনিস। আর তাহলে আমরা এখানে মূল কথাটা বুঝছি যে আমাদের হচ্ছে ঢালের মান পজিটিভ জিনিসটাতে আমাদের হচ্ছে পজিটিভ সাইড পাবো, ঢালের মান নেগেটিভ মানে আমাদের এটা হচ্ছে নেগেটিভ সাইড, ঢালের মান জিরো মানে ওই জায়গাটা হোল্ড হয়ে আছে, স্টপ হয়ে আছে। ঠিক আছে, এরকম সেম জিনিসের গ্রাফটা, সেম জিনিসটা আমরা দেখতে পাই কোথায়? সেম জিনিসটা আমরা দেখতে পাই যেটা বললাম বেগের গ্রাফ। তাহলে তুমি যদি মনে করো যে একটা নিয়ে আসলাম, তুমি যদি মনে করো একটা গ্রাফ নিয়ে আসলা, এই গ্রাফটা হচ্ছে এস আর টি এর গ্রাফ। তুমি বললা যে এইখানে গ্রাফ এরকম হয়েছে, দেন তোমার কাছে এরকম হয়েছে, তারপরে এটা হচ্ছে তোমার এস বনাম টি এর গ্রাফ, মানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন তুমি হিসাব করতেছো। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো ডিএস বাই ডিটি পাবা, এটাই তো বেগ নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাই যে দেখো, আবার যদি আমি ওই কথাটাই বলি, তাহলে দেখা যায় যে এই পাশে দেখো ঢালের মান হচ্ছে হয়ে গেল, যেটা এই যে ঢালের মান হচ্ছে পজিটিভ, ঢাল এখানে এসে জিরো, তারপরে আবার এই পাশে আসলে এগুলো নেগেটিভ, যে কোনো পয়েন্টে হিসাব করলে তুমি নেগেটিভ ঢাল পাবা। তাহলে ঢালের মান যেখানে পজিটিভ, এই ঢালটা বেগ, এই দূরত্ব বনাম সময়ের গ্রাফ, এখানে যদি তুমি ঢাল বের করো, তুমি আসলে বের করতেছো কি? বেগ বের করতেছো। তার মানে এখানে যদি বেগের মান পজিটিভ, এই যে পজিটিভ, এখান থেকে ধীরে ধীরে এই পয়েন্ট এসে জিরো হয়ে গেল, মানে এই যে এই পয়েন্টটা সর্বোচ্চ বিন্দু। তারপরে আবার কি ঢালের মান নেগেটিভ, মানে নিচের দিকে, অর্থাৎ কি এই পর্যন্ত তুমি যত উপরের দিকে উঠছো তত তোমার বেগ বৃদ্ধি পাইছে, এটা বোঝাচ্ছ। তারপরে উপরে উঠতে উঠতে বেগ একসময় বৃদ্ধি, বেগ ধীরে ধীরে কমতেছে, নিচের দিকে এসে আরো কমে গেল। এইভাবে হচ্ছে তুমি বেগ আর মানে সময় সরণ এবং সময় গ্রাফ থেকে তুমি বেগের গ্রাফ বানায় বুঝতে পারবা যে কোথায় তোমার বেগ বেশি ছিল, কোথায় তোমার বেগ কম ছিল। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের বাস্তব প্রয়োগ ছিল। তো এটার যে আরো কিছু বাস্তব প্রয়োগ বা ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারটা যখন পড়াবো, বা এটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি আরেকটা ক্লাসে এই ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারটা দিয়ে দিব, তখন এটার অনেক বাস্তব প্রয়োগ তোমরা দেখতে পাবা, যে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে, বা আমরা যদি কাজ করতে চাই তাহলে কিভাবে কাজ করব। এই জিনিসগুলো আমি ওই লেকচারে তোমাদেরকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিব। তো এটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক। এখন ডিফারেন্সিয়েশনে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা বের করার জন্য আমাদের গ্রাফের সাহায্য নেওয়ার দরকার নাই।
আমরা কি করব, আমরা ডিরেক্ট সূত্র শিখব। তো ওই সূত্রটাকে বলা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এই মূল নিয়মে অন্তরীকরণটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে থাকবে। এই মূল নিয়মে অন্তরীকরণ দ্বারা আমরা দেখাতে পারবো যে একটা জিনিসের ডিফারেন্সিয়েশন কিভাবে গ্রাফ না আঁকায়, ছবি না আঁকায় ডিরেক্ট আমরা করতে পারি, সেই জিনিসটা আমরা মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে দেখব। এটা তোমাদের নেক্সট ক্লাসের জন্য থাকবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।